আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো ইনসোমনিয়া। মূলত আসলে আমরা ইনসোমনিয়ার আজকে যেই একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি স্লিপ হাইজিন নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু বলি যে ইনসোমনিয়া ব্যাপারটা কি। ইনসোমনিয়া বা ইনসোমনিয়া ডিসঅর্ডার অর্থাৎ নিদ্রাহীনতা বা নিদ্রাহীনতাজনিত রোগ, এটি এমন একটি সমস্যা যেখানে ব্যক্তির আনস্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি অর কোয়ান্টিটি অফ স্লিপ হতে পারে, অথবা আনস্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি এবং কোয়ান্টিটি অফ স্লিপ দুটোই হতে পারে। তো অর্থাৎ ব্যক্তির অসন্তোষজনক কোয়ালিটি অফ স্লিপ হচ্ছে, অথবা ব্যক্তির অসন্তোষজনক পরিমাণ ঘুম হচ্ছে, অর্থাৎ কোয়ান্টিটিটা অসন্তোষজনক হচ্ছে। এবং সেই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করা যায়, সেটা যেভাবে ব্যাখ্যা করা যায় তা হলো যে অনেকে বলে যে ব্যক্তির ঘুম আসতে দেরি হচ্ছে, অর্থাৎ শুচ্ছে, শোয়ার পর তার বেশ দেরি করে ঘুম আসছে। আবার অনেকে বলে যে ঘুম আসছে কিন্তু ঘুম বারবার ভেঙে যাচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে আবার দুটোই হতে পারে, যে ঘুম আসতে দেরি হচ্ছে আবার ঘুম বারবার ভাঙছে। আবার অনেকের ক্ষেত্রে ঘুম ভাঙার পর আবার ঘুম আসতে সমস্যা হচ্ছে বা সময় লাগছে, বা অনেকে সারা রাত জেগে থাকছে এবং দেখা যাচ্ছে যে অনেকে আবার আগে যতটুকু সময় উঠতো তার চেয়ে আগে ঘুম ভেঙে যাচ্ছে, এবং এর ফলে তার সারাদিনে খিটখিটে থাকে, এক্সস্টেড থাকে বা টায়ার্ড লাগে, যে কোনো কাজে মনোযোগ দিতে পারছে না এবং কাজগুলো ঠিকমতো করতে পারছে না। কিন্তু এই ধরনের লক্ষণগুলোকে ইনসোমনিয়া বা ইনসোমনিয়া ডিসঅর্ডার বলতে হলে ICD-10 এবং DSM-5 গাইডলাইনকে ফলো করতে হয়। ICD-10 গাইডলাইন অনুসারে যদি একজন ব্যক্তির প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 3টা নাইট অর্থাৎ 3টা রাতে এরকম হয়, এবং সেটা যদি 1 মাস ধরে চলে, অর্থাৎ প্রতি সপ্তাহে 3 রাত এবং টানা 1 মাস এরকম যদি হয়, তাহলে এটাকে বলা হয় ইনসোমনিয়া ডিসঅর্ডার অ্যাকর্ডিং টু ICD-10। এবং DSM-5 অনুযায়ী যদি প্রতি সপ্তাহে 3টা নাইটে এরকম সমস্যা হয় এবং সেটা টানা 3 মাস ধরে সমস্যা হয়, তাহলে সেটাকে বলা হয় ইনসোমনিয়া ডিসঅর্ডার অ্যাকর্ডিং টু DSM-5। এখন এই ইনসোমনিয়া বা ইনসোমনিয়া ডিসঅর্ডারের অনেক ধরনের কারণ থাকে। সেই কারণগুলোর মধ্যে হতে পারে অনেক রকম কারণ, যেমন স্ট্রেস বা যে কোনো কিছু নিয়ে চাপ, যে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা, এটা হতে পারে। অথবা কারো যদি ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে তাহলে সেই কারণে হতে পারে। এংজাইটি ডিসঅর্ডার হলে সেই কারণে হতে পারে। অর্থাৎ ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কারণগুলো ইনসোমনিয়া করতে পারে, এংজাইটি ডিসঅর্ডারের কারণগুলো ইনসোমনিয়া করতে পারে। অথবা যদি কারো কোনো শারীরিক রোগ বা ফিজিক্যাল ইলনেস থাকে বা ক্রনিক পেইনফুল ইলনেস থাকে, এইসব ক্ষেত্রেও কিন্তু ইনসোমনিয়া হতে পারে। তাছাড়া যদি কারো কোনো রকম বিরিভমেন্ট হয়, কোনো ধরনের সেপারেশন থাকে, কোনো ধরনের এক্সেসিভ অ্যাংশাস থাকে কোনো একটা ব্যাপার নিয়ে, তাহলেও কিন্তু ব্যক্তির ইনসোমনিয়া হতে পারে। কিন্তু 15% অর্থাৎ 15% কেসে দেখা যায় যে ইনসোমনিয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এখন ইনসোমনিয়া চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসাটা ইনসোমনিয়াকে স্পেসিফাই করার পাশাপাশি যেসব ইনসোমনিয়া অন্য মানসিক রোগের কারণে হয়ে থাকে, সেই মানসিক রোগগুলোকেও কিন্তু চিকিৎসা করতে হয়। অর্থাৎ যাদের শুধু ইনসোমনিয়া থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসা একরকম, আবার দেখা যায় যে অন্য মানসিক রোগ আছে এবং অন্য মানসিক রোগের পাশাপাশি তার ইনসোমনিয়া আছে, তখন অন্য মানসিক রোগের চিকিৎসা করার পাশাপাশি ইনসোমনিয়া চিকিৎসা করতে হয়। ইনসোমনিয়া চিকিৎসা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা পদ্ধতি হলো ওষুধের মাধ্যমে চিকিৎসা, কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল অর্থাৎ সাইকোথেরাপিউটিক ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা। ওষুধের মাধ্যমে চিকিৎসার মধ্যে যে আছে যেমন ঘুমের ওষুধ, যেগুলোকে আমরা বেনজোডায়াজেপাইন বলি, বাট এগুলো আমরা চাই না যে ব্যক্তি অনেক দিন ধরে খাক, কারণ এগুলোর প্রতি অনেক সময় ব্যক্তি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তাছাড়া আরও আছে জেড ড্রাগস, জোলপিডেম, জোপিক্লোন, জেলেফ্লোন, এই ধরনের ড্রাগগুলো কিন্তু পেশেন্ট খেয়ে থাকে অথবা প্রেসক্রাইব করা হয়ে থাকে। তাছাড়া দেখা যায় যে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ যেগুলো ঘুমের প্রপার্টি আছে, যেমন মিট্রাজেপিন, ট্রাজোডোন, এগুলোও দেওয়া হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে মেলাটোনিন দেওয়া হয়ে থাকে ঘুমের সমস্যার জন্য। এগুলো তো গেল ওষুধের ব্যাপার। তাছাড়া কতগুলো সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, দ্যাট ইজ কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল ইন্টারভেনশনও কিন্তু ইনসোমনিয়াতে দেওয়া হয়, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো স্লিপ হাইজিন, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাছাড়া আছে স্লিপ রেস্ট্রিকশন, স্টিমুলাস কন্ট্রোল। তাছাড়া আরও আছে কগনিটিভ থেরাপি অ্যান্ড রিল্যাক্সেশন ট্রেনিং। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো স্লিপ হাইজিন। কারণ স্লিপ হাইজিন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দৈনন্দিন লাইফস্টাইলকে
পরিবর্তন এবং এটি সিস্টেমের মধ্যে আনার মাধ্যমে কিন্তু ইনসোমনিয়াকে অনেকটাই পরিবর্তন করা যায় বা ইনসোমনিয়াটাকে অনেকটাই কমিয়ে নিয়ে আসা যায়। কিন্তু আমাদের মধ্যে একটা নোশন থাকে বা একটা আমাদের ধারণা থাকে যে আমরা ডাক্তারের কাছে যাব, ওষুধ নেব, তাহলে আমার ইনসোমনিয়া ভালো হবে। কিন্তু যে আমাকে যে কতগুলো নিয়ম মানতে হবে, আমার লাইফস্টাইলে যে কিছু পরিবর্তন আনতে হবে, সেই ব্যাপারটা সম্বন্ধে আমরা অনেকটাই একটু নেগলেক্টফুল থাকি বা অবহেলা করি বা অনেক ক্ষেত্রে আমরা ব্যাপারটা জানিই না। তাই আজকে আমরা স্লিপ হাইজিনের যে ব্যাপারটা বলতে যাচ্ছি তা হলো স্লিপ হাইজিনে আসলে 3টা হেডিংকে ফলো করে আগানো হয়, যেমন স্লিপ এনভায়রনমেন্ট, অ্যাক্টিভিটিস দ্যাট আর এনকারেজড, অর্থাৎ কিছু কর্মকাণ্ড যেগুলো আপনাকে করতে হবে, আরেকটা হলো যে অ্যাক্টিভিটিস দ্যাট শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ যেসব কর্মকাণ্ড আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে স্লিপ এনভায়রনমেন্ট অর্থাৎ স্লিপের পরিবেশ, সেটার ক্ষেত্রে যেটা হতে হবে সেটা কমফোর্টেবল এবং ফ্যামিলিয়ার হতে হবে, অর্থাৎ সেটা পরিচিত হতে হবে এবং আরামদায়ক হতে হবে। তাছাড়া সেই পরিবেশটা কোয়াইট হতে হবে, অর্থাৎ নীরব হতে হবে, এবং ঘুমের পরিবেশটা অন্ধকার হতে হবে, অর্থাৎ ডার্ক হতে হবে। এ গেল ঘুমের পরিবেশ বা এনভায়রনমেন্ট। এবার আসি কোন কোন কাজগুলো আপনি করবেন। অর্থাৎ ইনসোমনিয়া থেকে সমস্যাটা কমিয়ে আনার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো একটা রুটিন মেনে ঘুমাতে হবে, অর্থাৎ একটা রুটিন মেনে বিছানায় যেতে হবে, একটা রুটিন মেনে বিছানা থেকে উঠতে হবে। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হলো রেগুলার এক্সারসাইজ করতে হবে। কোনো ব্যাপার নিয়ে যদি দুশ্চিন্তায় থাকেন তাহলে সেটা নিয়ে বসে থাকবেন না বা বিছানায় না গিয়ে বসে থাকবেন না, রাদার বিছানায় চলে যাবেন। এবং যেটা করবেন না সেটা হলো ঘুম না আসলেও বিছানায় শুয়ে থাকবেন না, এবং যেটা করতে হবে বিছানায় তখনই যাবেন যখন আপনি টায়ার্ড থাকবেন। অর্থাৎ দিনের বেলা আপনি বিছানায় যাওয়ার ক্ষেত্রেও সবসময় বিছানায় শুয়ে থাকবেন না, তখনই বিছানায় যাবেন যখন আপনি টায়ার্ড থাকবেন। এবার আসি আপনি কোন কোন জিনিসটা অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করার ক্ষেত্রে যেটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো লেট পার্ট অফ দ্য ডেতে চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে, লেট পার্ট অফ দ্য ডেতে আপনার এক্সেসিভ এক্সারসাইজ করা থেকে বিরত থাকতে হবে, লেট পার্ট অফ দ্য ডেতে হেভি মিল নেওয়া যাবে না। তাছাড়া বিছানায় শুয়ে বা বসে টিভি দেখা, পেপার পড়া, পড়াশোনা করা, মোবাইল চালানো, গল্পের বই পড়া, খাওয়া দাওয়া করা এবং বিছানায় এক্সারসাইজ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তাছাড়া ঘুম না আসছে না, অর্থাৎ রাতে ঘুম আসছে না, তাই সকালে ঘুম না আসা সত্ত্বেও দিনের বেলা শুয়ে থাকি, সেটা থেকে বিরত থাকুন। তাছাড়া দিনের বেলা অতিরিক্ত ঘুম থেকে বিরত থাকুন। যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য এবং ধূমপান থেকে নিজেকে বিরত রাখুন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে নিজেকে স্লো ডাউন করুন, অর্থাৎ ঘুমাতে যাচ্ছেন তার 1 ঘন্টা আগে থেকে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা সকল ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রাখুন, যাতে আপনার ব্রেইনটা কুল ডাউন হয় এবং যাতে আপনি একটু রিল্যাক্স থাকেন এবং নিজেকে স্লো ডাউন করে যেতে পরবর্তী ঘন্টায় আপনার ঘুমটা আসতে পারে। কারণ আপনি যত বেশি ডিভাইস নির্ভর হবেন তত বেশি কিন্তু আপনার ব্রেইনটা অ্যাক্টিভ থাকবে, যার ফলে কিন্তু আপনার ঘুম আসবে না বা আসতে দেরি হবে। তাই এই ক্ষেত্রে এই স্লিপ হাইজিনটা মানা খুব জরুরি, কারণ স্লিপ হাইজিন মানলে অনেকটা ওষুধ নির্ভর না হয়েও ইনসোমনিয়াকে অনেকটা ইমপ্রুভ করা যায়। আর অন্য ক্ষেত্রে যদি অন্য কোনো মানসিক রোগ থাকে এই ক্ষেত্রে সেটা চিকিৎসা করতে হবে, তার পাশাপাশি ইনসোমনিয়া চিকিৎসা করতে হবে। তাই ইনসোমনিয়া জনিত যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ ইনসোমনিয়া জনিত যে কোনো ধরনের সমস্যা, সেটা শুধু ইনসোমনিয়া হোক বা মানসিক রোগের কারণে ইনসোমনিয়া হোক, তার জন্য একটি মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার শরীর ও মনের যত্ন নিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।